হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক 2K-তে স্বাগত। আজকে আমি ক্লাস 6-এর প্রশ্ন বিচিত্রার অর্থাৎ রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ম্যাথামেটিক্সের অর্থাৎ 4 নম্বর স্কুল অর্থাৎ 4 নম্বর সেটের যে স্কুলটা আছে, 4 নম্বর সেটের যে স্কুল, সেই স্কুলে যে সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আমি আজকের এই ভিডিওয়ে আলোচনা করব। ঠিক আছে, তো আজকের যে স্কুলটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর স্কুল। 4 নম্বর স্কুল সেটা হচ্ছে বারানগর রামকৃষ্ণ মিশন আশ্রামা হাই স্কুল HS। ঠিক আছে, এই স্কুলের ম্যাথের যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে দিই, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে কমেন্ট করে জানাবে। আজকে আমার রায় মার্টিন অর্থাৎ প্রশ্ন বিচিত্রা ক্লাস 6-এর যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে 4 নম্বর সেটের যে স্কুল আছে সেই স্কুলের পেজ হচ্ছে 139, 139 এবং 40 মিলে এই স্কুলটা কিন্তু আছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে। প্রথম যে কোশ্চিন বলেছে সেটা হচ্ছে যে বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যাটি কত। এটা বৃহত্তম মানে সব থেকে বড় ঋণাত্মক সংখ্যাটা বের করতে বলেছে, লিখতে বলেছে, সেটা হচ্ছে -1। বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার কি বলো তো, -1। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলেছে যে এম এর চিহ্ন দেওয়া আছে, এন বলতে কি বোঝো, যে এম আর এন এর অন্তর। অ্যান্সার কি হবে, এম ও এন এর অন্তর। এম যে চিহ্নটা দেওয়া আছে সেটা এন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এম ও এন এর অন্তর্ফল। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে -20°C তাপমাত্রা, -20°C তাপমাত্রা বৃদ্ধির বিপরীত রাশিটা কি। অ্যাকচুয়ালি বিপরীত রাশি বের করতে বলেছে। এটা দুটো লিখতে পারি আমরা দুভাবে। যে মাইনাসটা চেঞ্জ করে প্লাস তাপমাত্রা বৃদ্ধি, মানে যা আছে তাই থাকবে, শুধুমাত্র চিহ্নটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। যে ভাষাটা দেওয়া থাকবে সেই ভাষাটা লিখবো, জাস্ট চিহ্নটা চেঞ্জ করলে বিপরীত রাশি কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা লিখতে পারি -20°C তাপমাত্রা বৃদ্ধি, তার বিপরীত সংখ্যা লিখতে পারি +20°C তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, আর যদি এটাও লিখতে পারি যে -20°C তাপমাত্রা হ্রাস, মানে যে কোনো একটা চেঞ্জ করতে হবে, হয় বৃদ্ধি চেঞ্জ করতে হবে নাহলে চিহ্ন চেঞ্জ করতে হবে, যেটা তোমার সুবিধা তুমি সেটাই করতে পারো। ঠিক আছে, চিহ্ন চেঞ্জ করে যা ভাষা লেখা আছে সেটা রেখে দিলেও কিন্তু তার বিপরীত সংখ্যাই হয়। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন বলেছে দেখো একটা মান দেওয়া আছে কি, যে এম সমান দেওয়া আছে, এন সমান দেওয়া আছে, এম সমান 4, এন সমান 6 এবং পি সমান 2 হলে √m × n/p + 1 সমান কত। √m × n/p + 1 সমান কত। এম সমান দেওয়া যা মানগুলো দেওয়া আছে লিখলাম, গিয়ে মান বের করতে বলেছে কার, √m × n/p + 1 সমান দিলাম, জাস্ট মানগুলো বসাচ্ছি। এম এর মান কত ছিল 4, তো 4 বসালাম। এন এর মান ছিল 6, তো 6 বসালাম। বাই পি এর মান 2, তো 2 বসালাম, +1 লিখলাম। ঠিক আছে, তাহলে 4 × ভিতরের সংখ্যাটাকে আমরা কি করতে পারি, যে 6/2, এই 6/2, 6/2 এর পরিবর্তে লিখতে পারো কি 3 × 2 = 6, মানে কি পাবো 4 × 3 + 1, আর 3 + 1 মানে কত 4, তাহলে 4 × 4, তাহলে √4 × 4, √4 × 4 মানে কি, যে √এর মধ্যে যদি দুটো সংখ্যার গুণফল এক মানে সেম দুটো সংখ্যা থাকে তাহলে তার পরিবর্তে যে কোনো একটা নিলে হয়েছে তার অ্যান্সার হয়ে যায়, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। ঠিক আছে, তাহলে √4 × 4 সমান কি যাব, 4 পেয়ে যাবো। তাহলে আমার অ্যান্সার কী পাচ্ছি, যে √m × n/p + 1 সমান হয়েছে 4। তাহলে 1 দাগ আমার কমপ্লিট। ঠিক আছে, এবার আসি 2 দাগে। আর 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। ঠিক আছে, 2 দাগের কোশ্চেন বলেছে দেখো, যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, অর্থাৎ যতগুলো কোশ্চেন আছে সেগুলোই পুরোটাই করতে বলেছে। প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে বিপরীত সংখ্যা বলতে কি বোঝো। বিপরীত সংখ্যা বলতে কি বোঝো, বিপরীত সংখ্যা বলতে বুঝি যে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে। অর্থাৎ দুটি বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ প্লাসের বিপরীত কি মাইনাস, মাইনাসের বিপরীত কি প্লাস, এটাই বুঝে চাইলো যে সংখ্যাটা হচ্ছে কি, যে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান বলতে যে মডের মান সে মাইনাস থাক আর প্লাস থাক, সবসময় কি হবে
প্লাসই হবে। তো বলেছে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান, তাহলে পরম মান মানে কি মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে পরম মানটা, তাই সমান বলছে। তাহলে বিপরীত সংখ্যা বলতে কি বুঝি, যে দুটি বিপরীত চিহ্নযুক্ত সংখ্যা যাদের পরম মান সমান তাদের বিপরীত সংখ্যা বলে। যেমন +5-এর বিপরীত সংখ্যা হচ্ছে কি -5, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করলে কিন্তু ওর বিপরীত সংখ্যা আমরা পেয়ে যাব। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে যে 0.4-এর বর্গের সঙ্গে 0.4-এর বর্গের সঙ্গে 0.3-এর বর্গের যোগ করলে যে সংখ্যার বর্গের সমান সে সংখ্যাটি নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে সেই সংখ্যাকে, যে সংখ্যা আছে সেই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ, অর্থাৎ 0.4-এর বর্গকে 0.4-এর বর্গ হচ্ছে 0.4কে 0.4 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে 0.4-এর বর্গ। তাহলে 0.4 গুণ তো 0.4 মানে কি পাবো 0.16, ঠিক আছে। আর 0.3-এর বর্গ কী পাবো 0.3 ইন্টু 0.3 সমান কি 0.09। গুণ যদি কারো অসুবিধা থাকে তাহলে পাশের গুণটা তোমরা একবার দেখে নিও। তাহলে 0.4-এর বর্গ পেয়ে গেলাম 0.16, 0.3-এর বর্গ পেয়ে গেলাম 0.09। এবার হচ্ছে এই দুটো বর্গকে আমরা যদি যোগ করি, তো যোগ করতে বলেছে, তো যোগ করলে কী পাবো, যোগফল হচ্ছে 0.16 প্লাস 0.09 সমান কি 0.25। এবার বলেছে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা কোন সংখ্যার বর্গের সমান সেটা বের করতে বলেছে, অর্থাৎ বর্গমূল করতে। তাহলে 0.25-এর বর্গমূল করলে আমরা কী 0.5, অর্থাৎ 0.5-এর বর্গ হচ্ছে তোমার 0.25। তাহলে অ্যান্সার হয়েছে কি বলতো 0.5। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 6, 8, 10 ও 12 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো। 6, 8, 10, 12 দিয়ে 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটি 300 ও 500-র মধ্যে থাকে। মানে 6, 8, 10, 12 দিয়ে ভাগ যাবে এমন একটা সংখ্যা নির্ণয় করতে, যেটা আবার 300 এবং 500-র মধ্যে থাকবে সেটা বের করতে বলেছে। 300 ও 500-র মধ্যে এমন একটা সংখ্যা বের করতে বলেছে যেটা 6, 8, 10 ও 12 দিয়ে বিভাজ্য হবে। তো প্রথমে কি করবো আমরা, যে লসাগু করবো। আর লসাগু করছি আশা করছি তোমরা জানো, শিখে নিয়েছো। লসাগু করা হচ্ছে কি মিনিমাম দুটো সংখ্যা দেখতে হবে কি সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে। এখানে দেখো যে 2 দিয়ে সবটাই যাচ্ছে, সবটাই গেলে তো কোনো প্রবলেম নাই, কিন্তু মিনিমাম দুটো সংখ্যা যেতে হবে, ঠিক আছে। তো 2 দিয়ে ভাগ করলে দেখো 3 দিয়ে 6, 4 দিয়ে 8, 5 দিয়ে 6 দিয়ে 12, আবার 2 দিয়ে যাচ্ছে, 3কে ভাগ করা যায় না, 3 নেমে গেল, 4কে 2 দিয়ে ভাগ করা যায়, 5 দেয় না ভাগ, 5 থেকে গেল, 6কে 3 দিয়ে ভাগ করলে পাওয়া যায়। আবার 2কে 2 দিয়ে দিচ্ছি না, কারণ এই কারণে 2 দিয়ে দিচ্ছি না, কারণ এখানে 2 মাত্র একটে যাচ্ছে, 2কে 2 দিয়ে ভাগ করেছে, আর কিন্তু 2 দিয়ে ভাগ করা যায় না। কী বলেছিলাম, মিনিমাম দুটো সংখ্যা দেবে, ঠিক আছে। তো 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে করলে 3 একে 3, 2 নেমে গেল, 5 নেমে গেল, আবার 3 একে 3। তাহলে লসক হচ্ছে এই বাইরে যে সংখ্যাটি পেলাম সেটির গুণফল, তো সেটির লসক হচ্ছে কী বলতো 120, ঠিক আছে। এটা লসক পেলাম 120, যেটা 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য। তার মানে 120টা এমন একটা সংখ্যা যেটা 6, 8, 10, 12 দিয়ে ভাগ করে যাবে। এবার বের করতে বলেছে আমার যে 300 ও 500-র মধ্যে যেন থাকে, সেই সংখ্যাটা যেন 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য, কিন্তু 300, 500-র মধ্যে থাকতে হবে। কিন্তু এটা তো 300, 500-র মধ্যে নেই। তাহলে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা এই 6, 8, 10, 12 দিয়ে ভাগ যাবে এবং 300, 500-র মধ্যে থাকবে। তাহলে কীভাবে বের করবো, যে এখন যে 120 গুণিত 1 সমান কি 120। তার মানে যে 120-র যে গুণিতক, 120-র গুণিতকটা কিন্তু সেই 6, 8, 10 এবং 12 দিয়ে বিভাজ্য হবে, ঠিক আছে। তো 120-কে 1 দিয়ে গুণ করলে 120 পাবো, এটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এটা 300 ছোট হয়ে যাচ্ছে। 120 গুণিত 2 সমান 240, এটাও হচ্ছে না, কারণ এটাও 300 থেকে ছোট হয়ে যাচ্ছে। 120 গুণিত 3 সমান 360, তার মানে এটা হচ্ছে 300 থেকে বড় হচ্ছে, 500 থেকে ছোট হচ্ছে। 120 গুণিত 4 মানে 480, মানে এটাও হচ্ছে, কারণ 300 থেকে বড়, 500 থেকে ছোট। 120 গুণিত 5 600, এটা কিন্তু হচ্ছে না, কারণ 500 থেকে বড় হয়েছে। তাহলে আমার যেটা অ্যান্সার হচ্ছে সেটা কি বলতো 360 আর 480। তাহলে অতএব লিখবো যে অতএব 360 ও 480 দুটি সংখ্যা পেলাম যারা 6, 8, 10, 12 দিয়ে বিভাজ্য এবং যেটা 300 এবং 500-র মধ্যে আছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট এবার আসি আমরা 3 দাগে, 2 দাগ কমপ্লিট, 3 দাগে আসি। আর 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমার সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 3-এর প্রথম যে কোশ্চেনটা বলেছে দেখো, যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে বলেছে, যেখানে আমরা সফটওয়্যার করব, ঠিক আছে। আমরা কিন্তু সফটওয়্যার নিয়ে আলোচনা করব।
যে কোনো 5টা করতে বলেছে, আমি কিন্তু সবটাই করব। প্রথম যে কোশ্চেনটা বলেছে 3-এর 1 নম্বর, বলছে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করতে বলেছে, খুব সহজ একটা পদ্ধতি, খুব সহজ একটা অঙ্ক, ঠিক আছে। এটা শিখে নিলে কিন্তু তোমরা যদি অঙ্কটা আসে তাহলে সহজেই পেরে যাবে। প্রথমে হচ্ছে যে +6 - 6, তো +6 - 6 এর যোগফলটা আগে প্রথমে বের করেছি, কত পাচ্ছি, যে +4 আর প্লাস মাইনাসে কী হয়, আমরা কিন্তু আগের ক্লাসে কিন্তু এসব জিনিস বুঝিয়েছি, ঠিক আছে, যে প্লাস প্লাসে কী হয়, প্লাস মাইনাসে কী হয়, মাইনাস মাইনাসে কী হয়, মাইনাস প্লাসে কী হয়, এগুলো বলেছি। তো প্লাস মাইনাসে কী হয়, প্লাস মাইনাসে গুণফলের ক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস হয়, তো -6 বসালাম। আবার দেখো +4 - 6, দুই রকম চিহ্ন আছে, অর্থাৎ প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হয়, মানে বিয়োগ করতে হয়, ঠিক আছে। তো বিয়োগ সবসময় বড় সংখ্যা থেকে করতে হয়, তো বিয়োগ 6 থেকে 4 বাদ দিলে কত, 2। আর যেহেতু 6 থেকে বাদ দিচ্ছি এবং 6-এর আগের চিহ্ন কী আছে, দেখো 6-এর আগের চিহ্ন কী আছে, মাইনাস, তার জন্য এখানে কী হবে, মাইনাস হবে। যদি এখানে এরকম থাকতো যে -4 + 6, তাহলে 6 থেকে তো বাদ দিতাম, 2 হতো, আর এখানে প্লাস হতো। এই কারণে প্লাস, কারণ 6-এর আগে কী চিহ্ন আছে, প্লাস আছে, আর 6 থেকে বাদ দিছি, সেরকমই এখানে 6 থেকে বাদ দিছি, কিন্তু 6-এর আগে কী চিহ্ন আছে, মাইনাস আছে, তার জন্য এখানে কী হবে, -2 হবে, ঠিক আছে। এটাকে এবার আমরা সংখ্যা রেখার সাহায্যে কিভাবে দেখাবো সেটা দেখো। তো প্রথমে যে দুটো সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে +4, একটা হচ্ছে -6। এই দুটার মধ্যে মাইনাস বাদ, মানে চিহ্ন বাদ দিয়ে সবথেকে বড় কোনটা, 6 বড়। তাহলে 6টা প্লাসের দিকে আছে না মাইনাসের দিকে আছে, মাইনাসের দিকে আছে, তাহলে মাইনাসের দিকে মানটা আমরা বেশি নেব, ঠিক আছে। তাহলে যে কোনো মাপের একটা কি সরলরেখা নেব, ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে দেবে দু সাইডে, গিয়ে এই বরাবর নিচ্ছে আমরা 0, তুমি এই বরাবর নিতে পারো, এই বরাবর নিতে পারো, এবার কিন্তু 6 থেকে যেন বাঁদিকে বেশি হয়, ঠিক আছে। তাহলে এটা 0 নিলাম, এটা 1 2 3 4, এদিকে -1 -2 -4 -7 পর্যন্ত নিলাম। এবার দেখো প্রথমে আমরা কয় ঘর হচ্ছে, -6, -6 মানে কি, মাইনাসের দিকে 6 ঘর, তো মাইনাসের দিকে আমরা 6 ঘর কিন্তু চলে আসলাম, যেটা উপরে লিখে দিলাম -6। এবার দেখো -6 যাওয়ার পরে এবার কি +4 আছে, তার মানে কি ঘুরে আসছে 4টা ঘর আবার, তাহলে 4টা ঘর কি 1 2 3 4, মানে কয় পর্যন্ত, -2 পর্যন্ত, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে +4। এবার বাকি যে সংখ্যাটাতে কি থাকছে, যে দুটা ঘর থাকছে কোন দিকে থাকছে, মাইনাসের দিকে, তার জন্য -2। তাহলে এই যে ছকটা হচ্ছে, এটি হচ্ছে আমার সংখ্যা রেখার সাহায্যে যোগ। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলছে সরল করো। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কটা, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে, ঠিক আছে, অনেক পরীক্ষাতে এসে প্রতি বছরই প্রায় আসে এই অঙ্কটা। তো তোমাদের বলবো যে এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে, ঠিক আছে। তো বলে যেটা বলেছে সরল করো, 2 নম্বর কোশ্চিন, যে +20 এর বিপরীত সংখ্যা, +20 এর বিপরীত সংখ্যা -7 এর বিপরীত সংখ্যা -8। তার বিপরীত সংখ্যা আমি একটু আগে বললাম, বিপরীত সংখ্যাটা কি, যে বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ চিহ্ন প্লাস থাকলে তার বিপরীত সংখ্যা মাইনাস হবে, মাইনাস থাকলে তার বিপরীত সংখ্যা প্লাস হবে। তো এখানে বলেছে যে +20 এর বিপরীত সংখ্যা সমান সমান, +20 এর বিপরীত সংখ্যা কি, -20, তাই এখানে লিখেছি কি -20, মাইনাস মাইনাস থাকলো, আর -7 এর বিপরীত সংখ্যা কি, +7, তো +7 লিখেছি, আর মাইনাস মাইনাস এটা যে থাকলো, ঠিক আছে। পাশে গুণটা আবার করে দিয়েছি, যে কি কি গুণ হয়, চিহ্নর গুণ, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এই গুণটা তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে। এবার আমরা বন্ধনীটা উঠাই, তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, ঠিক আছে, আর প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, তো -20, মাইনাস প্লাসে এটাও মাইনাস, -7, আর মাইনাস মাইনাসে কী হয়, প্লাস, তো +8 দিয়েছি। আশা করছি বুঝতে পারলে। এবার দেখো প্রথম দুটো সংখ্যা নিয়ে কাজ করছি, প্রথম দুটো সংখ্যা কী আছে, দুটোই মাইনাস আছে, আর দুটোই মাইনাস অর্থাৎ থাকলে কি করতে পারবো, মাইনাস মাইনাসে কী করতে পারবো, প্লাস। তাহলে এটা যেহেতু গুণ নেই, তো মাইনাস মাইনাসে প্লাস বসে গুণ করবো না, এখানে কি যোগ করতে হবে, যেহেতু দুটো একই রকম চিহ্ন, যোগ করতে হবে, ঠিক আছে। তো 20 আর 7 যোগ করলে কত, 27, আর যেহেতু চিহ্ন মাইনাস আসে দুইটা, তার জন্য -27, আর +28 থাকলো। এবার দেখো যে এবার এখানে দুটো সেম ছিল বলে যোগ করেছিলাম, কিন্তু এখানে কি আছে, দুটো আলাদা চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন আছে, একটা মাইনাস চিহ্ন আছে। তো দুটা দুরকম চিহ্ন, তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো -27 + 28, তো 27 থেকে 28 বাদ, বড়টা থেকে ছোটো বাদ, 27 থেকে 28 বাদ দিলে কি হয়, 19 হয়। এবার এখানে মাইনাস নিয়েছি, এই কারণে মাইনাস নিয়েছি কারণ 27 থেকে বাদ দিয়েছি, আর 27-এর আগের চিহ্ন কি আছে, মাইনাস আছে, 27-এর আগের চিহ্ন কি আছে, মাইনাস আছে, তাহলে কী পেয়ে গেলাম, -19। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট যে কোশ্চিন বলেছে সেটা হচ্ছে, নেক্সট কোশ্চিন এবার দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে, এই অঙ্কটা কিন্তু বেশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে, বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা এসছে। তাহলে বলেছে
যে এক বিশেষ ধরনের পিতলের 70% তামা, এক বিশেষ ধরনের পিতলের 70% তামা এবং বাকিটা দস্তা আছে, ঠিক আছে। একটা পিতলের পরিমাণের মধ্যে একটা পিতল আছে, সেই পিতলের মধ্যে 70% তামা এবং বাকি যেটা সেটা হচ্ছে দস্তা। আর মোট পিতল অর্থাৎ 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে সেটা হিসাব করতে বলেছে। মোট পিতলের পরিমাণ এখানে দেওয়া আছে কত, 20 কিগ্রা। তাহলে অঙ্কটা কীভাবে করবো দেখো, যে মোট পিতলের পরিমাণ দেওয়া আছে কত, 20 কিগ্রা। আর এই 20 কিগ্রা পিতলের মধ্যে বলছে 70% তামা আছে, তাহলে তো তামার পরিমাণ কি পাবো, তাহলে তামার পরিমাণটা হবে 20 গুণিত 70/100, কারণ 70% বলেছে, তো 20 গুণিত 70/100, তাহলে এখানকার একটা শূন্য শূন্য, এখানে শূন্য শূন্য, তাহলে পড়ে যাচ্ছে কত, 14 কিগ্রা। তাহলে তামার পরিমাণ পেয়ে যাচ্ছি আমরা কত, 14 কিগ্রা। ওকে, তাহলে 20 কিগ্রার মধ্যে তামার পরিমাণ যদি 14 কিগ্রা হয়, তাহলে বাকিটা বলেছে কি দস্তা, তাহলে দস্তার পরিমাণটা কি হবে, তাহলে দস্তার পরিমাণ হবে কি 20 কিগ্রা থেকে তোমার 14 কিগ্রা বাদ দিলে দস্তার পরিমাণ পেয়ে যাব, এবং দস্তার পরিমাণ সমান সমান লিখবো 20 - 14 কিগ্রা সমান সমান 6 কিগ্রা। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন আসি এবার। নেক্সট কোশ্চিনে কি বলেছে দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, ঠিক আছে। আর এখানে বর্তমানে পুত্রের বয়স দেওয়া আছে x+1/4 বছর, তো 10 বছর পরে পিতার বয়স কত হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা বর্তমানে পিতার বয়স বের করব, আর বর্তমানে পুত্রের বয়স দেওয়া আছে কত, বর্তমানে পুত্রের বয়স দেওয়া আছে x+1/4 বছর, কিন্তু বর্তমানে পিতার বয়সটা কি বলেছে, বর্তমানে পিতার বয়স বলছে পুত্রের বয়সের 4 গুণ, তাহলে পুত্রের বয়স যত থাকবে আর পিতার বয়স কত হবে, তার 4 গুণ। তাহলে পুত্রের বয়স যদি তোমার x+1/4 বছর হয়, তাহলে পিতার বয়স কত হবে, 4 × x+1/4 বছর। তাহলে 4 দিয়ে গুণ করলে কী পাবো, 4x প্লাস 4 × 1/4 মানে কি 1 বছর, তাহলে 4x + 1 বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স দেওয়া ছিল x+1/4 বছর, আর বর্তমানে পিতার বয়স পেয়ে গেলাম কত, 4x + 1 বছর। 10 বছর পরে পিতার বয়স কত হবে, তো 10 বছর পরে পিতার বয়স হবে কত, বর্তমানে বয়স হলো 4x + 1, আর 10 বছর পর মানে কি আরও 10 বছর যোগ, তাহলে 4x + 1 + 10 বছর সমান সমান 4x + 11 বছর। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন আসি এবার 5 নম্বর, ঠিক আছে। 5 নম্বর কোশ্চিন দেখো কি বলেছে, 5 নম্বর কোশ্চিন বলেছে যে x = 10 টাকা লাভ, যে x = 10 টাকা লাভ এবং y = 5 টাকা ক্ষতি বোঝালে x + 3y অর্থ কী, মানে x + 3yটা কী বুঝাবে। তো x = 10 টাকা লাভ মানে হচ্ছে +10, x টাকা তোমার 10 টাকা লাভ, x = 10 টাকা লাভ, 10 টাকা লাভ মানে কি +10 পাচ্ছে, এবং y = 5 টাকা ক্ষতি, 5 টাকা ক্ষতি মানে -5 বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার অতএব x + 3y, x + 3y, তাহলে x এর মান কত, +10 + 3 × y মানে কত, -5, তাহলে 10 প্লাস মাইনাসে কি -15, তাহলে কী পেলাম 10 - 15 মানে কি -5, তাহলে -5 মানে কি ক্ষতি বোঝাচ্ছে। তাহলে x + 3y অর্থ কী বোঝাবে, x + 3y অর্থ বোঝাবে যে 5 টাকা ক্ষতি, x + 3y অর্থ হবে কী বলো তো, 5 টাকা ক্ষতি। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে 6 নম্বর, বেশ ভালো অঙ্ক, যে বিয়ের কাছে বিয়ের কাছে 120 টাকা আছে, বিয়ের কাছে 120 টাকা আছে, এর কাছে বলছে বি অপেক্ষা x টাকা কম এবং সি এর কাছে বি অপেক্ষা x টাকা বেশি আছে, তিনজনের কাছে মোট কত টাকা আছে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা এ বি এবং সি এর টাকা বের করবো, তারপর তো মোট করতে পারবো। তো এখানে তোমার বি এর মোট টাকা দেওয়া আছে, বি এর টাকার পরিমাণ দেওয়া আছে কত, 120 টাকা। তাহলে এর টাকা, এর কাছে কত টাকা আছে, এর কাছে আছে বলেছে, এর কাছে বলেছে যে বি অপেক্ষা x টাকা কম, মানে বিয়ের কাছে যত টাকা আছে তার থেকে x টাকা কম, তার বিয়ের কাছে 120 টাকা আছে, তাহলে 120 - x টাকা, এটা হচ্ছে বি এর কাছে আছে। আর সি এর কাছে কি বলেছে, সি এর কাছে বি অপেক্ষা x টাকা বেশি, তার বিয়ের কাছে যে পরিমাণ টাকা আছে এক্স এক্স তার মানে সি এর কাছে তার থেকে x টাকা বেশি, তাহলে সি এর কাছে পরিমাণ, সি এর কাছে টাকা আছে 120 + x টাকা, তাহলে তিনজনের কাছে তিনজনের টাকার পরিমাণ পেয়ে গেলাম। তাহলে অতএব তিনজনের কাছে মোট টাকা আছে সমান কী বলতো, বিয়ের কাছে 120, তিনটা যোগফল, তাহলে 120 + 120 - x + 120 + x টাকা, তাহলে 120 গুণ করলে কী পাবো, +120 - x + 120 - x, তাহলে +x - x কেটে যাচ্ছে, তাহলে এটি যোগ, তিনটা 120 যোগ করলে আমরা কী পাবো, 360 টাকা। তাহলে তিনজনের কাছে মোট টাকার পরিমাণ হচ্ছে, বা তিনজনের কাছে মোট টাকা আছে কত,
360 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা 4 দাগে, ঠিক আছে? 3 দাগ কমপ্লিট, 4 দাগে আসছি। আর 4 দাগের আনসারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো 4-এর প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, ফার্স্ট যে কোশ্চেন বলেছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 3 ভাগশেষ থাকে। যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলছে, এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যাকে 4, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 3 ভাগশেষ থাকবে। মানে এই সংখ্যা দিয়ে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বলছে যে এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটা 4, 12, 16, 20 দিয়ে বিভাজ্য করলে মানে ভাগ করলে প্রত্যেকটা ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে, কিন্তু ওই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটা আমাদেরকে বের করতে বলেছে। তো প্রথমে এটা অঙ্ক থাকলে প্রথমে আমাদের কাজ হচ্ছে, সেটা হচ্ছে লসাগু করা সংখ্যাগুলোর। তাহলে 4, 12, 16, 20, 4, 12, 16, 20 লসাগু আমরা কী পাবো? 240 পাবো। তার মানে 240 সংখ্যাটা 4, 12, 16 ও 20 দিয়ে বিভাজ্য, কিন্তু বিভাজ্য হয়ে 240টা কি বিভাজ্য হয়েছে, কিন্তু বলেছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে। তাই 240 সঙ্গে যদি +3 করে দিই, 240 সঙ্গে যদি +3 করে দিই, তাহলে ভাগশেষ থাকবে। তাহলে এবং তার গুণিতক এবং এমন একটা সংখ্যা বের করে যেন 7 দিয়ে বিভাজ্য, মানে বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে না। তাহলে আমরা কি করছি, যে প্রথমে যে লিখে দিলাম 4, 12, 8, 12, 16, 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 8 না 4 অ্যাকচুয়ালি, হ্যাঁ 4, এখানে 4 হবে। যে 4, 12, 16, 20 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো 240, ঠিক আছে? তা 240 গুণিত 1 + 3, তাহলে 240 মানে 240-এর গুণিতকটা কিন্তু এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে, আর +3 মানে কি ভাগশেষ থাকছে। তো 240 গুণিত 1 + 3 মানে কি 243, যা 7 দিয়ে বিভাজ্য নয়, 7 দিয়ে ভাগ করা যায় না। 7 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে কিন্তু ভাগশেষ থেকে যাচ্ছে। এবার 240 গুণিত 2 + 3 কত পাচ্ছি? 483, যেটা 7 দিয়ে বিভাজ্য। তাহলে এটি হচ্ছে আমার নির্ণয় সংখ্যা। তাহলে 483 এমন একটা সংখ্যা যাকে আমরা 4, 12, 16 ও 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, এবং অতএব দিয়ে লিখে নিবে যে অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো 483, যাকে 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। ওকে, 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে 20 জন বন্ধুর মধ্যে কতজন কি ফল খেতে ভালোবাসে, সেই তথ্যগুলি স্তম্ভ লেখচিত্র করো। অর্থাৎ 20 জন বন্ধু আছে, তাদের মধ্যে কিছু ফল দেওয়া আছে, কোন ফলটা কে বেশি খেতে ভালোবাসে সেটা সে তথ্যগুলো দেওয়া আছে, এবং স্তম্ভ চিত্রের মধ্যে লিখতে বলেছে। তো আমি এখানে ডাইরেক্ট অ্যান্সারটা করে নিয়েছি, তোমরা কোশ্চেন তোমরা দেখে নেবো বই থেকে। হ্যাঁ, তো প্রথমে আমরা কি করব, যে কোনো মাপের একটা মানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নেব, ঠিক আছে? এ বরাবর এক্স অক্ষ আর এ বরাবর ওয়াই অক্ষ নেব। ওকে, নিচে লিখে দেবো তোমার ফলের নাম, আর উপরে লিখে দেবো বন্ধুর সংখ্যা। বন্ধুর সংখ্যাটা যেহেতু কম আছে, তাই প্রতি ঘর মানে এক ঘর সমান একই ধরেছি, তাহলে 1, 2 থেকে নিয়েছি 8 পর্যন্ত। আর এদিকে এটা আপেল, এটা হচ্ছে পেয়ারা, এটা কলা, এটা শসা এবং আঙুর। কিভাবে করব, যে দেখো যে আপেল কতজন খেতে ভালোবাসে, সেটা হচ্ছে 4 জন, তাই 4-এর সমান করে একটা দাগ দিয়ে এখানে কি বরাবর দাগটা আনবো। পেয়ারা কতজন খেতে ভালোবাসে, 6 জন, তাহলে এ বরাবর নিয়ে 6 দিয়ে করে দেবো। কলা খেতে কতজন ভালোবাসে, 2 জন ভালোবাসে, তাই এটা করে নেবো। শসা কতজন ভালোবাসে, 3 জন, তো 3-এর বরাবর দাগ টানবো। আর আঙুর খেতে ভালোবাসে কতজন, 5 জন, তাহলে 5 টেনে নেবো। এই হচ্ছে আমাদের কি বলতো স্তম্ভ লেখচিত্র, ঠিক আছে? তারপরে 3 নম্বর কোশ্চিন বলেছে, দেখো 3 নম্বর বলেছে যে 20 মিটার দীর্ঘ একটি বর্গাকার বাগানের মাঝ বরাবর 1/2 মিটার ও 2.1 মিটার চওড়া দুটি রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল বের করতে বলেছে। এই অঙ্কটা কীভাবে করবো দেখো, প্রথম রাস্তার দৈর্ঘ্য হচ্ছে কত, 20 মিটার ধরে নিলাম, এবং প্রস্থ কত, 1/2 মিটার। তাহলে ক্ষেত্রফল কত পাবো, ক্ষেত্রফল এই দুটো গুণফল, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কী জানি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, মানে 20 গুণিত 1/2 সমান কত, 10 বর্গ মিটার। এখানে বর্গ হবে, ঠিক আছে? 1/2 10 বর্গ মিটার। তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল হয়েছে 10 বর্গ মিটার, এবং দ্বিতীয় রাস্তার দৈর্ঘ্য কত, 20 মিটার, এবং প্রস্থ কত, 2.1/10
2 মিটার সমান সমান 5/2 মিটার। তাহলে ক্ষেত্রফল কী হবে? ক্ষেত্রফল 20 × 5/2 সমান সমান 50 বর্গমিটার। তাহলে প্রথম রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার, দ্বিতীয় রাস্তার ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গমিটার। এবং ছেদ অংশের ক্ষেত্রফলটা কী পাবো? যে অংশটা ছেদ করেছে তার ক্ষেত্রফল হবে, তার ক্ষেত্রফল এখানে 50 তোমার বাংলায় লিখবে, হ্যাঁ ঠিক আছে, ইংরেজিতে তোমার ক্লাস 6-এ, সরি 50, এখানে 1/2 1/2 হবে, বাংলায় লিখে দিয়েছি। ছেদ অংশের ক্ষেত্রফল হচ্ছে 1/2 গুণিত 5/2 বর্গমিটার সমান সমান 5/4 বর্গমিটার। তাহলে অতএব রাস্তার ক্ষেত্রফল কী হবে? রাস্তার ক্ষেত্রফল হবে যে প্রথম দুটো রাস্তার যোগফল থেকে আমরা ছেদ অংশের ক্ষেত্রফলটা বাদ দিলে পেয়ে যাব। তো এটা থেকে আমরা বাদ দিয়ে পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে তোমার কী বলো তো, 58.75। কীভাবে আসলো? যে 10 + 50 যোগ করলে কত? 60, 60 - 5/4, ভগ্নাংশের যোগ বিয়োগ, এখানে কিছু নেই মানে 1। তাহলে 1 আর 4 লসাগু কত? 4, আর 4কে 1 দিয়ে ভাগ করলে 4, আর 4-এর সঙ্গে 60 গুণ করলে কত? 240, মাইনাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1, আর 1কে 5 দিয়ে গুণ করলে 5, আর 240 থেকে 5 বাদ দিলে কত? 235/4, আর 235কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 58/75। এগুলো আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন এবার 4 দাগ কমপ্লিট, 5 দাগ আছে, ঠিক আছে? তাহলে 5 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, এবং এটি হচ্ছে তোমার না, আরেকটা দাগ আছে 6 নম্বর। তো 5 এবং 6 দাগের অঙ্কগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে? 5 দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 নম্বর বলছে চিত্রসহ সংজ্ঞা লেখো কাইট। যে কাইট কাকে বলবো? কাইট হচ্ছে যে সমান দৈর্ঘ্যের 2 জোড়া সন্নিহিত বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজকে কাইট বলে। কি? যে সমান দৈর্ঘ্যের 2 জোড়া সন্নিহিত বাহু, 2 জোড়া মানে এটাকে এই দুটো সন্নিহিত বাহু এবং এই দুটো হচ্ছে সন্নিহিত বাহু, ঠিক আছে? সমান দৈর্ঘ্যের 2 জোড়া সন্নিহিত বাহু বিশিষ্ট একটি চতুর্ভুজকে, সমান দৈর্ঘ্যে মানে এটার মান যা, এটার মান তা, এটার মান যা, এটা তার মান তা, এই 2 জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য তোমরা কী বলতো? সমান। সেই চতুর্ভুজকে আমরা কাইট বলবো, ঠিক আছে? আর চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ কীরকম চিহ্ন। নেক্সট কোশ্চেন বলছে বহুতলক কাকে বলে? বহুতলক হচ্ছে যে সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে কোনো ঘনবস্তুকে বস্তুতলক বলে বা বহুতলক বলে। বস্তু বলছে বহুতলক, সমুদ্রতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ যে কোনো ঘনবস্তুকে বহুতলক বলে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর, এবং 6 নম্বর কোশ্চিন হচ্ছে এই ক্লাসের, এই স্কুলের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে এই কোশ্চিনটা যেটা বলেছে সেটা যতদূর সম্ভব তোমাদের সিলেবাসের মধ্যে আছে কিনা জানছি না, এটা বলেছে করি। বলেছে যে একটি বৃত্ত অঙ্কন করো যার বৃহত্তম জায়ের দৈর্ঘ্য, এটা আছে সিলেবাসে, বৃত্ত বিষয়ক জ্যামিতি ধারণা যে চ্যাপ্টার আছে সেটা থেকে, ঠিক আছে? যে একটি বৃত্ত অঙ্কন করো যার বৃহত্তম জায়ের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি, বৃহত্তম জ্যা হচ্ছে 10 সেমি, ঠিক আছে? ওই বৃত্তের উপচাপ ও একটি বৃত্তকলা অঙ্কন করে চিহ্নিত করো। তো প্রথমে 10 সেমি দৈর্ঘ্যের জায়ের দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্ত আঁকবো। কীভাবে আঁকবো একবার তোমরা এখানে ভালো করে দেখে নাও, ঠিক আছে? প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে 10 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা নেব। স্কেলের সাহায্যে, আমি এখানে কিন্তু স্কেলে করছি না, যেহেতু তোমাদের একটাই আছে তো অঙ্কন, তার জন্য আমি হাতে এইভাবে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? নেক্সট ভিডিও কিন্তু বা নেক্সট যদি থাকে এরকম টাইপের অঙ্কন থাকে, তাহলে তখন আমরা কিন্তু জ্যামিতি দিয়ে আমি তোমাদেরকে সুন্দর করে বোঝাবো। যেহেতু একটাই আমি এই সেকেন্ড টাইমে কিন্তু একটাই পাচ্ছি এই বৃত্ত অঙ্কন করাটা, তাই এটাকে আমি সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি। যে সিম্পল একটা কী করবো, যে প্রথমে আমরা 10 সেমি যেহেতু বলেছে, তো 10 সেমি দৈর্ঘ্যের একটা সরলরেখা নেব, ঠিক আছে? যার নাম দিয়ে দিলাম কী বলো তো, এ বি। এবার এ বি কী করবো, যে একটা রুল কম্পাস নেবো। রুল কম্পাস তো বুঝে, যেটা রুল থাকে এবং একটা কাটা কম্পাস থাকে। তো রুল ঢুকে দিবে সেখানে। তো কাটা কম্পাসটা কী করবে, এই বিন্দুতে বসাবে প্রথমে। এই বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ। ধরো যে এখান থেকে নিলে অর্ধেক, তো এই বরাবর করতে এখানে কাটলো আর এই জায়গাটায় কাটলো। যে এ বিন্দুতে বসিয়ে কাটা কম্পাসটা এ বিন্দুতে বসিয়ে, হ্যাঁ, উপরে একটা বৃত্তচাপ নিচে একটা বৃত্তচাপ নেবে। একই রকমভাবে বি বিন্দুতে বসাবে। এরপরে বি বিন্দুতে বসে এটাকে কাটবে এবং এটাকে কাটবে, ঠিক আছে? এবার কি করব, এটাকে আমরা যোগ করে নিব, ঠিক আছে? তাহলে 10 সেমি সরলরেখা 2 ভাগে ভাগ হয়ে গেল।
এবার কি করবো, আমরা রুল কম্পাসটাকে আমরা এই বিন্দুতে বসাবো, এটা ও দিয়ে দাও, এই ও বিন্দুতে বসাবো। ও বিন্দুকে বসিয়ে আমরা ও বির মাপ নেব, ঠিক আছে। ও বির মাপ নিয়ে রুল কম্পাসটা, কাটা কম্পাসটা কিন্তু এখানেই থাকবে, ও বিন্দুতে থাকবে। সেটা কি করব, এই বি এর সমান করে এইভাবে কিন্তু আমরা গোল নিয়ে নেব, ঠিক আছে। যেটা আমার এখানে তো ঠিকঠাক হলো না, তো রুল কম্পাস আঁকবে, দেখবে ঠিক সুন্দর করে ছবিটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বৃত্ত অঙ্কন। এবার বলেছে যে বৃত্তকলা এবং বলেছে অধিচাপ, বৃত্তকলা এবং অধিচাপ না উপচাপ বের করতে বলেছে, উপচাপ এবং বৃত্তকলা আঁকতে বলেছে, ঠিক আছে। তো এখানে তোমার উপচাপ, উপচাপ মানে হচ্ছে যে একটা বৃত্তকে বা একটা একটা যা দ্বারা ভাগ করলে দুটো দৈর্ঘ্য পাবো, যেটা হচ্ছে একটা হচ্ছে তোমার কি বড়, যেটা ছোট যেটা থাকবে সেটাকে উপচাপ, এবং বড় যে থাকবে সেটা হচ্ছে অধিচাপ। তো আমরা যদি এখানে যদি আমরা একটা জ্যা নিয়ে নিই, ধরলাম যে সিডি একটা জ্যা নিলাম, তাহলে এই যে ছোট অংশটা, এই ছোট অংশটাকে আমরা কি বলবো, উপচাপ। তোমরা এখানে লিখে দিবে এটা হচ্ছে উপচাপ, ঠিক আছে। এবার বের করতে বলেছে বৃত্তকলা, বৃত্তকলা এইটুকু কিন্তু বৃত্তকলা দিয়ে দিবে, যে এখানে তোমার একটা কোনো একটা নাম দিয়ে দিবে, এটা হচ্ছে এক্স ওয়াই দিয়ে দিবে। তাহলে এই যে এইটুকুটা হচ্ছে তোমার কি বলো তো, বৃত্তকলা। কারণ বৃত্তকলা হচ্ছে যে তোমার বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধ, এই বৃত্তচাপ ও দুটি ব্যাসার্ধের দ্বারা যে অংশটা আমরা পাবো সেটা হচ্ছে তোমার বৃত্তকলা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।